আপনাদের দিব। আজকে আমি একটা টপিক শুধু পড়াবো। আমি চাচ্ছিলাম আজকে ক্লাসটা না নিতে, কিন্তু তারপরেও যেহেতু ফার্স্ট ক্লাসটা আমার, এই জন্য আমি চাচ্ছিলাম না আজকের ক্লাসটা পোস্টপোন হোক। এই জন্য জাস্ট একটা টপিকস আজকে পড়াবো শুধু। আজকের যে শিডিউল ক্লাসটা আমরা আগামী কোনো একদিন আমি কথা বলবো। আমি বসবো আবার লিখবো। আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? যে আমরা শুনতে পাচ্ছি, কাইন্ডলি একটু সবাই মাইক্রোফোনগুলো একটু মিউট করে নেবেন। স্যার আমি লাইভে গেছি স্যার, শুরু করুন স্যার। হ্যাঁ লাইভে, ওকে। আচ্ছা, আমার বইটা কি দেখা যাচ্ছে? একটা বই, 27 ইয়ার্স ওল্ড উইমেন ইজ। জি দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। আমি কিন্তু আজকে একটু শর্ট ক্লাস নেব, এটা একটা বোনাস ক্লাসের মতো থাকবে। আমি অরিজিনাল ক্লাস পড়ে নিব। আমি জাস্ট একটু একটা পেপার 3 এর একটা খুব নামি দামি কোয়েশ্চন, যেটা আসবেই আসবে, যে প্রশ্নটা আজকে পড়াচ্ছি এই প্রশ্নটা আসবেই আসবে। আপনারা একটু মিউট হয়ে যান প্লিজ, যারা একটু ছড়িয়ে ছিটিয়ে আছেন একটু মিউট হয়ে যান প্লিজ। অ্যাডমিন থেকে করলে এটা ভালো, তো আপনি পোস্ট করে দিলে। হাফিজুল ইসলাম ভাইয়ের ওখান থেকে মাইক্রোফোনের সাউন্ড বসা। সবাই একটু মিউট হয়ে যান। আর কেউ বাকি আছেন? দেখি আর কে কে আছেন। কাল আমি অফিস করব। এমদাদ আপনি মিউট হয়ে যান। শিলা মনি সাহা মিউট হয়ে যান। মশিউর মিউট হয়ে যান। মাহমুদ মিউট হয়ে যান। ওকে, আমরা কি দেখতে পাচ্ছি? আমি শুধু জাস্ট বলবেন, কথা বলে আবার অনমিউট হবেন। আমরা কি দেখতে পাচ্ছি 27 ইয়ার্স ওল্ড উইমেন ইজ 13 উইকস প্রেগন্যান্ট? জি দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। একটু খুব মনোযোগ দিয়ে পড়েন। আমি একটা প্রশ্নই আজকে পড়বো, এই প্রশ্নটা পরীক্ষায় আসে, মাস্ট আসবে। আজকে এমন ভাবে শিখবো এই প্রশ্নটা যেন আর জীবনে কোনোদিন ভুল না হয়। একদম বেসিক। A 27 years old woman is 13 weeks pregnant. In the antenatal clinic, she is found to have an asymptomatic heart murmur. A subsequent echocardiogram, please, আর কেউ কথা বলেন না প্লিজ। A subsequent echocardiogram shows moderate to severe mitral stenosis. তাহলে এখানে কি আসলো? একটা ঘটনা হচ্ছে 27 বছরের একজন ভদ্র মহিলা, যে 13 সপ্তাহের প্রেগন্যান্ট, সে অ্যান্টিনেটাল ক্লিনিকে আসছে। তখন তার একটা হার্ট একটা মারমার পাওয়া যাচ্ছে, কিন্তু তার কোনো সিমটম নাই। সিমটম বলতে তার হয়তো বুক ধড়ফড় অথবা শ্বাসকষ্ট, এটা কোনো সিমটম নেই, একটা জাস্ট মারমার পাওয়া যাচ্ছে। এরপর একটা ইকোকার্ডিওগ্রাম করা হচ্ছে। ইকোকার্ডিওগ্রাম করার পরে এরপরে দেখা যাচ্ছে সেখানে একটা মডারেট অথবা সিভিয়ার একটা মাইট্রাল স্টেনোসিস পাওয়া গেছে। এখন আমি বের করব লিস্ট দি কজেস অফ মাইট্রাল স্টেনোসিস। হ্যাঁ, একটা এখন আমরা ওই কারণটা বের করব, এবং এরপরে হচ্ছে হাউ ডু দি কার্ডিওভাস্কুলার চেঞ্জেস ইন প্রেগন্যান্সি exacerbate the pathophysiology of mitral stenosis. Outline the specific management issues when she presents in established labor. আমরা আগে যদি কারণগুলো বের করি, মাইট্রাল স্টেনোসিসের কারণ কি? একদম ভেরি কমন কারণ একটা হচ্ছে রিউমেটিক ফিভার, একটা হচ্ছে রিউমেটিক ফিভার কমনেস্ট কজ, একটা হচ্ছে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, আর একটা হচ্ছে ডিজেনারেটিভ ক্যালসিফিকেশন। রিউমেটিক ফিভার, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, ডিজেনারেটিভ ক্যালসিফিকেশন। ক্লিয়ার? তাহলে যে কোনো ধরনের আমাদের মাইট্রাল স্টেনোসিসের কারণ এই তিনটাই আমরা বলবো, সেটা হচ্ছে রিউমেটিক ফিভার, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস এবং ডিজেনারেটিভ ক্যালসিফিকেশন। এখন আমি যে কথাগুলো বলবো লাইনগুলো যেন মুখস্থ টোটস্থ হয়ে যায়। কিভাবে মুখস্থ করবেন আমি জানি না, পার্সেন্টেজ সহ। দেখেন, হাউ ডু দি কার্ডিওভাস্কুলার চেঞ্জেস ইন প্রেগন্যান্সি exacerbate দি প্যাথোফিজিওলজি অফ মাইট্রাল স্টেনোসিস। তাইলে এখানে কতগুলো ঘটনা ঘটছে। একটা হচ্ছে
প্রেগনেন্সিতে আমার এমনি কার্ডিওভাস্কুলার চেঞ্জ হয় কি না? হয়। এমনি প্রেগনেন্সিতে কার্ডিওভাস্কুলার চেঞ্জ হয়, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ে, হার্ট রেট বাড়ে, ব্লাড প্রেশার কমে, বিভিন্ন রকম চেঞ্জ হয়, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়। হ্যাঁ, এরপরে এখন মাইট্রাল স্টেনোসিসের প্যাথোফিজিওলজিটা এবং প্রেগনেন্সি এগুলা মিলে কার্ডিওভাস্কুলার কি কি চেঞ্জ হবে? শুধু প্রেগনেন্সির জন্য একটা, সাথে যখন মাইট্রাল স্টেনোসিস থাকবে তাহলে প্রেগনেন্সির জন্য যে কার্ডিওভাস্কুলার চেঞ্জ হয়েছিল সেগুলো এক্সাজারবেট হবে। তাহলে কি কি হবে? এখানে পয়েন্ট আছে 4, 4টা পয়েন্টের 4টা পয়েন্টে আমরা মনে রাখার চেষ্টা করব। এটা কিন্তু আমি লং কেসের মতো করে পড়াই দিচ্ছি, যাতে লং কেসে যদি আসে তুমি ফাটাই ফেলতে পারো। 45% ইনক্রিজ ইন ইন্ট্রাভাস্কুলার ভলিউম প্রেগনেন্সিতে, কিন্তু নর্মাল প্রেগনেন্সিতে তাহলে ইন্ট্রাভাস্কুলার ভলিউম কত বাড়ে? 45%। দি ফিক্সড আউটপুট অফ লেফট এট্রিয়াম, আমার যখন মাইট্রাল স্টেনোসিস হয়, স্টেনোসিস ভাল্ব কি করে আউটপুটটা ফিক্সড করে ফেলে, কারণ স্টেনোস ভাল্ব মানে কি, তার ভাল্বটা 4 সেন্টিমিটার স্কোয়ার থেকে যদি সিভিয়ার হয় 1.1 সেন্টিমিটার স্কোয়ার থেকে কমে গেছে, ওই মাত্রাটা হচ্ছে লেস দেন 1 সেন্টিমিটার স্কোয়ার। বাল্বের এরিয়া, মাইট্রাল বাল্ব এরিয়া যদি লেস দেন 1 সেন্টিমিটার স্কোয়ার হয়, সে হচ্ছে সিভিয়ার মাইট্রাল স্টেনোসিস। 1 থেকে 1.5 এর মধ্যে থাকলে মডারেট, আর 1.5 থেকে 2.5 যদি থাকে মাইল্ড, আর 2.5 থেকে 4 পর্যন্ত মোটামুটি করা যায়। তাইলে যদি মডারেট হয় তাহলে এরকম। এখন ফিক্সড একটা আউটপুট যখন লেফট এট্রিয়ামের হয়, তখন ইন্ট্রাভাস্কুলার একটা যে ভলিউম আসছে, এই ভলিউমটা হার্ট দিয়ে বাইরে পারবে? ও কুপ করতে পারবে? পারবে না। এই জন্যই কিন্তু আমার কিন্তু হার্ট কার্ডিয়াক আউটপুট বাড়ছিল না প্রেগনেন্সিতে অনেক, কিন্তু যখন আমার এদিকে প্রেগনেন্সিতে যখন কারো মাইট্রাল স্টেনোসিস থাকবে, তাহলে এই কার্ডিয়াক আউটপুট বাড়াইতে পারবে? সে পারবে না। তো কার্ডিয়াক আউটপুট যদি না বাড়াইতে পারে, এই ব্লাডটা যদি নিচে না যাইতে না পারে, সে উল্টো দিকে ব্যাক করবে না? উল্টো দিকে ব্যাক করবে কোথায়? লাংসে চলে যাবে। লাংসে চলে গেলে কি হবে? পালমোনারি এডিমা। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। ওকে। এরপর হচ্ছে ইনক্রিজ ইন লেফট এট্রিয়াল স্ট্রেস। তাহলে দেখেন, লেফট এট্রিয়াল যেহেতু ফিক্সড আউটপুট, ওদিকে ইন্ট্রাভাস্কুলার ভলিউম হয়ে গেছে, আপনি সারাদিন চাপাচাপি করতেছেন না? আপনি তো চেষ্টা করে যাবেন এটা বের করার জন্য, যেহেতু ইন্ট্রাভাস্কুলার ভলিউম কার্ডিয়াক আউটপুট বাড়ার জন্য। এই যে একটা কন্টিনিউয়াস একটা চেষ্টা, তাহলে লেফট এট্রিয়াল যে মাসল গুলো আছে সেগুলো স্ট্রেসের মধ্যে নাই। একটা স্ট্রেস যদি হয়, ওই মাসল গুলো যদি আপনি উল্টো পাল্টা ভাবে নাড়াচাড়া করি, তাহলে সেখানে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হবে না? হবে। তাইলে আমার 45% ইন্ট্রাভাস্কুলার ভলিউম বাড়ার জন্য যে পরিমাণ আউটপুট বাড়া দরকার ছিল, এবং যে পরিমাণ আউটপুট নর্মাল প্রেগন্যান্ট লেডি বাড়িয়ে সেটাকে কম্পেনসেট করে সেই যে রোগীটার মাইট্রাল স্টেনোসিস আছে সেটা বের করতে পারবে না, এটা আনএবল টু কোপ, ফলে তার পালমোনারি ইডিমা হবে। এবং এদিকে আবার ইনক্রিজ ইন লেফট এট্রিয়াল স্ট্রেস যেটা করবে, লেফট এট্রিয়ামে যখন স্ট্রেস বেড়ে যাবে এটার জন্য, তাহলে এটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হবে। গেল। এরপরে একজন প্রেগন্যান্ট লেডির ক্ষেত্রে 20% ইনক্রিজ ইন হার্ট রেট। হার্ট রেট কত পার্সেন্ট বাড়ে? 20%। এখন হার্ট রেট 20% যখন বাড়ছে, এখন শর্টাল ডায়াস্টলটা শর্ট হয়ে গেছে না? আমার হার্টটা ব্লাড পাই কখন? ডায়াস্টলের সময় না? এখন আপনি যখন এমনি ফিক্সড একটা আউটপুট হয়ে গেছে লেফট এট্রিয়াম, যেহেতু আপনার লেফট এট্রিয়াম মাইট্রাল স্টেনোসিসের জন্য লেফট এট্রিয়াম থেকে আউটপুটটা ফিক্সড হয়ে গেছে, এখন এই অবস্থায় যদি এমনি ফিক্সড হয়ে যাওয়ার কারণে, আগে মনে করেন জাস্ট এক্সাম্পল, 5 ml ব্লাড ওইখান থেকে বের হইতো, ওইখান থেকে 1 ml হয়তো হার্টের সাপ্লাই হইতো, আর 4 ml বডির সিস্টেমিক সার্কুলেশনে যেত, জাস্ট এক্সাম্পল। এখন ওই 5 ml যদি বের না হয়, তো মাইট্রাল স্টেনোসিস থাকলে কয় ml বের হবে? 3 ml বের হবে। তাহলে 3 ml থেকে কি আর 1 ml যাবে? যাবে না। 3 ml থেকে তাইলে ওইখান থেকে 2.5 যাবে, আর এখানে 0.5 যাবে। এখন এর মধ্যে যদি আবার হার্ট রেট আবার বেড়ে যায়, তাহলে ডায়াস্টলিক টাইম আরো কমে গেছে না? এমনি আমার হার্টের সাপ্লাই কমে গেছে, এর মধ্যে যদি আবার ডায়াস্টলিক টাইম আরো কমে যায়, শর্টার ডায়াস্টলিক টাইম হয়, তাইলে আমার কি হবে? লেফট ভেন্ট্রিকুলার ফিলিং আমার কমে যাবে, এরপর রেডিউস কার্ডিয়াক আউটপুট। দেখছেন, শর্টার ডায়াস্টল হইলে সো রেডিউস টাইম ফর ফ্লো অ্যাক্রস স্টোন বাল্ব, এবং
লেফট ভেন্ট্রিকুলার ফিলিং এ আমি সময় দিচ্ছি না, তো ফিলিং কমে গেলে কার্ডিয়াক আউটপুট আরো কমে যাবে। কার্ডিয়াক আউটপুট বেড়ে গেলে তাহলে যে পরিমাণ হওয়ার কথা ছিল, মানে এখন বিষয়টা কি, মনে করেন আপনি লেফট এট্রিয়ামটা যদি আপনি 1 মিনিট সময় দিচ্ছেন লেফট এট্রিয়ামটা ফিল আপ হওয়ার জন্য, তাহলে লেফট এট্রিয়ামটা যদি অনেক বেশি ফিল আপ হয়, 10 ml দিয়ে ফিল আপ হওয়ার পরে যে প্রেসারটা দিবে সেখানে যদি আপনি 15 ml দেন তাহলে প্রেসারটা একটু বেশি দিতে পারবে না? এখন আমি যদি হার্ট রেট বাড়াই, সেখানে ফিলিং টাইম আরো কমাই দিই, কারণ হার্ট রেট কমে গেলে কি হবে, ডায়াস্টোল টাইমও কমে যাবে। তো ডায়াস্টোল টাইম কমে গেলে ডায়াস্টোলের সময় কি হয়, হার্ট সার্কুলেশন হয় এবং আমার হার্টটা উপরের বাইরের ভেনাস রিটার্ন দিয়ে ফিল আপ হচ্ছে, তাহলে আমার কি হবে, ফিল আপ কমে যাবে, ফিলিং কমে গেলে আমার কার্ডিয়াক আউটপুট কমে যাবে। এই দুইটা গেল। এরপরে হচ্ছে নর্মাল প্রেগন্যান্সিতে কার্ডিয়াক আউটপুট 40% বেড়ে যায় না? বেড়ে যায়। এখন সেটা কি হয়, এই 40% যে নর্মাল প্রেগন্যান্সিতে কার্ডিয়াক আউটপুট বেড়ে যায়, টু কুপ উইথ 40% ইনক্রিজ ইন অক্সিজেন কনজাম্পশন, আমার প্রচুর অক্সিজেন দরকার হয়, মায়ের অক্সিজেন কনজাম্পশন 40% বেড়ে যায়। এই 40% অক্সিজেন কনজাম্পশন বেড়ে যায় বাই ফিটাস এবং রেইজড ম্যাটারনাল মেটাবলিজম। ফিটাস এবং ম্যাটারনাল মেটাবলিজম বেড়ে যাওয়ার জন্য তার শরীরে 40% অক্সিজেন রিকোয়ারমেন্ট বেড়ে যায়, সেটা কুপ করে কি দিয়ে, কার্ডিয়াক আউটপুট 40% বেড়ে গিয়ে। এখন this increase cannot be facilitated with a significant stenosis valve. একটা স্টেনোস ভালভ যে আছে সেটা দিয়ে এই 40% কোনোভাবেই কম্পেনসেট করতে পারে না। রেজাল্টিং কি হবে, ডিক্রিজড এক্সারসাইজ টলারেন্স। সামান্য একটু সিঁড়ি বেয়ে তো দূরের কথা, এখান থেকে আপনার 2টা রুম সামনে হেঁটে গেছে, হাঁপাচ্ছে, ডিসপ্নিয়া হচ্ছে, সায়ানোসিস হচ্ছে, একদম এক্সারশনাল ডিসপ্নিয়া, এবং এক্সারসাইজ টলারেন্স হচ্ছে কিছু, কারণ এক্সারসাইজ টলারেন্স কেন, কারণ হাঁটলে তো তার ডিমান্ড বেড়ে যাচ্ছে আরো। এমনিই যে 40% বাচ্চার জন্য এবং ম্যাটারনাল মেটাবলিজম বাড়ার জন্য দিচ্ছে, সেটা খুব করতে পারতেছে না। হ্যালো মিনাস, হ্যাঁ বাড়ির জন্য একটু 1 ঘন্টা পরে ফোন দিন, সরি। তাইলে আমরা ছিলাম রেজাল্টিং ইন ডিক্রিজ এক্সারসাইজ ডিসপ্লে সাইনাস। এরপরে হচ্ছে সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স কমে যায়, আর এক মজার জিনিস, সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স প্রেগন্যান্সিতে কমে যায়। এখন যেটা বলবো সেটা কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনারা কি এওরটিক রোড প্রেসার নাম শুনছেন? এওরটিক রোড প্রেসার নাম শুনছেন কে কে? না, শুনি নাই। শুনিনি। কেউ শোনেন নাই? আর কেউ আছে? কেউ শুনছেন? আছে বাকি 3 জন বললো শোনে নাই। এওরটিক রোড প্রেসার, হ্যাঁ, আমি জাস্ট একটু যদি আসি, একটু হার্ট আঁকলাম, গ্যালাক্সি 7 বন্ধ। তাহলে এই যে এইখান থেকে যেটা বের হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে এওরটিক ভালভ অথবা এওরটাটা অ্যাবডোমিনাল এওরটা যেটা বের হইছে, হ্যাঁ, ডিসেন্ডিং এওরটা যেটা বের হইছে তার রুট, হ্যাঁ, এই রুটে যে প্রেসারটা থাকে, ছবিটা কি দেখা যাচ্ছে যেটা আঁকলাম? হ্যাঁ, দেখা হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ দেখা তাহলে যাচ্ছে। হার্ট তো বোঝা যাচ্ছে, গেঞ্জির মতো হয়ে গেছে, সুপ উল্টাপাল্টা হার্ট হয়ে গেছে, এরকম কোন হার্ট হইতে পারে না। এই যে এখানে যেটা আছে, এটা হচ্ছে এই জায়গায় যে প্রেসারটা, এটাকে বলা হয় এওরটিক রোড প্রেসার, ঠিক আছে? এটা কোন জায়গা ভাইয়া? অ্যার্টিক রুট প্রেসারটা কোথায় হার্টের? হার্টের যেটা ডিসেন্ডিং, ডিস- মানে আমার এখান থেকে বের হইছে না, হার্ট থেকে জাস্ট বের হইছে না, হার্ট হ্যাঁ, থেকে সিস্টোলিক সার্কুলেশনে বের হইছে, কার্ডিয়াক আউটপুট জাস্ট যে জায়গায় বের হইছে, হ্যাঁ, ঠিক ওই জায়গাটা হচ্ছে এওরটার রোড, হুম। আর্চ অফ এওরটার যে রোড, যেখান থেকে হার্টের শুরু প্যারাটার হইছে, রুটে। এই রোডটাই হচ্ছে, রোডে যে প্রেসারটা থাকে ওইটাকে বলা হয় এওরটিক রোড প্রেসার। হার্টের এখন প্যারাটার রুটে প্রেসার। এখন আপনি আর্চ অফ এওরটার রুটে যে প্রেসার থাকবে, এই প্রেসারটাই নিয়ন্ত্রণ করবে সে করোনারি ফিলিং কেমন হবে। ক্লিয়ার? করোনারি সার্কুলেশন, করোনারি ব্লাড সাপ্লাই কেমন হবে, হার্টের ব্লাড সাপ্লাই কেমন হবে, সেটা কে নিয়ন্ত্রণ করবে? একমাত্র এওরটিক রোড প্রেসার, ঠিক আছে? এখন এখন যখন আপনার একটা ব্লাড, মানে প্রেসার কাকে বলে? প্রেসার হচ্ছে যেটার বিরুদ্ধে আমি কাজ করি, এটাই তো প্রেসার। আমাকে একজন কেউ চাপ দিয়ে ধরে রাখছে, এটাই তো প্রেসার।
প্রেসার মানে যেটা থেকে আমি রিলিজ হতে চাই। আপনি ব্লাড প্রেসার আছে বলেই তো ব্লিডিং হয়। ব্লাড প্রেসার যদি না থাকতো ব্লিডিং হতো না। মানে যেটার জন্য সে বের হয়ে যেতে চায়, এটাই হচ্ছে প্রেসার। এখন যখন আপনার পেরিফেরাল ভেজোডাইলেশন হয় অথবা সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স কমে যায়, তখন কি হবে? ব্লাড গুলো পুলিং হবে, পেরিফেরির দিকে চলে যাবে। ব্লাড কোথায় যাবে? পেরিফেরির দিকে চলে যাবে। বোঝা যাচ্ছে কথাগুলা? এগুলো কিন্তু ফিজিওলজি পড়া, না বুঝলে বলেন। সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স যদি বাড়ে, যদি বাড়ে, ব্লাড প্রেশার বেড়ে যায় না? বেড়ে যায় হ্যাঁ কি? ভাইয়া, বাড়বে জি। ইয়েস ইয়েস সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়লে ব্লাড প্রেশার বাড়ে, টোটাল পেরিফেরাল কারণ- রেজিস্ট্যান্স বেড়ে ব্লাড প্রেশার বাড়ে। পারবে। এখন যখন সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স তাহলে কমবে কখন? প্রেগন্যান্সির সময় ভাস্কুলার রেজিস্ট্যান্স কমে যায়। এখন ওই যে যখন আপনার ভাস্কুলার রেজিস্ট্যান্স যখন কমে যায়, আবার আমার ছবিটা দেখাতে হচ্ছে, আপনার এই যে এটা হার্ট থেকে তো আর্চো পেউটা দিয়ে এই ব্লাডটা চারপাশে ঘুরে পুরো শরীরে সব জায়গায় যাবে, তাই না? পায়েটাই সব জায়গায় যাবে। এখন আপনার আর্চো পেউটা থেকে যে ব্লাডটা যাবে, আমার উদ্দেশ্য কি? হাই প্রেসার জোন থেকে লো প্রেসার জোনের দিকে ব্লাড যাওয়া, ঠিক কিনা? ব্লাড কোথায় যাবে? হাই প্রেসার জোন থেকে লো প্রেসার জোনের দিকে। লো প্রেসার জন্য যাবে। তাইলে এদিকে সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স কমাই দিছি আমি, তাইলে এখানে প্রেসার কমছে না? কমছে কিনা? কমছে। তাইলে এই ব্লাডটা এখান থেকে বের হয়ে কি চলে আসতে চাইবেন এখানে দ্রুত গতিতে? হাই প্রেসার জোন থেকে লো প্রেসার জোনে আসতে চাইবে জি। আসতে চাইবে। এখন যদি 20% রিডাকশন হয়, তাইলে আরো লাভ দিয়ে চলে আসবে না? এটা আরো দ্রুত আসবে জি। দ্রুত আসবে না? দ্রুত চলে আসলে এই এওটার রোটে কোনো ব্লাড থাকবে? সে কি ওখানে থাকতে চাইবে? না। এওটার রুটে যদি ব্লাড না থাকে, এওটিক রুট প্রেসার কি কমবে নাকি বাড়বে? কমে যাবে। কমে কমে যাবে। যাবে এটা। এওটিক রুট থেকে কিন্তু করোনারি সার্কুলেশন, ক্লিয়ার? এওটিক রুট হুম, থেকে হুম, কিন্তু করোনারি সার্কুলেশন। তো রুটে যদি প্রেসার আমি কমাই দিই, হার্ট কি সাপ্লাই পাবে ভালো? না। না না পাবে না। আমি এই জিনিসটা বুঝাতে পারছি, মানে হচ্ছে আজকের ক্লাস সফল, আর কিচ্ছু লাগবে না। এটা বেচা খাইতে পারবেন, মারাত্মক দামি জিনিস এটা দিয়ে সব ফিজিওলজি। কারণ আমরা তো আলটিমেটলি কইরা খাবো হচ্ছে সিজার, পেরিফেরি বলেন যেখানেই বলেন, অপারেশনের 90% হচ্ছে সব সিজার। এই ফিজিওলজিটা যদি আমি ভালো বুঝি, তাইলে আমি প্রেগন্যান্সির এভরি জিনিস আমি ভালো করে বুঝতে পারবো। আমি আবার একটু রিক্যাপ করতেছি। হার্টটার এখান থেকে, এটা হার্ট, আচ্ছা এটা হয়ে গেল। এখন এটা যদি আপনার চার কোণে একটা হার্ট হয়, হ্যাঁ, চারটা চাম্বার, এখান থেকে হচ্ছে আর্চো পেউটাটা বের হইছে, হ্যাঁ, এটা হচ্ছে এউটিক রুট। এউটিক রুটে যে ব্লাড সাপ্লাই বা ব্লাড প্রেসার থাকে ওইটাকে বলা হয় এউটিক রুট প্রেসার। এখান থেকে ঘুরে আলটিমেটলি আবার পুরো শরীরে আমার সাপ্লাই দিবে, ডিসেন্ডিং আর্টারির মাধ্যমে পুরো শরীরে সাপ্লাই দিবে। এখন প্রেগন্যান্সিতে না, এমনি স্বাভাবিক সময়ে যদি পেরিফেরাল ভেজোডাইলেশন হয়, পেরিফেরাল ভেজোডাইলেশন হলে এখানে কি হবে? ব্লাড প্রেসার কমে যাবে না? এখন এখানে যদি ব্লাড প্রেসার কমে, তাহলে এখান থেকে ব্লাড বের হয়ে সাথে সাথে এখানে চলে আসতে চাইবে। এখন আমাদের যখন সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স কমে যায় প্রেগন্যান্সিতে, তখন প্রেসার কমে যায়। তো প্রেসার যদি কমে যায়, তখন কি হবে? প্রেসার কমে গেলে ওই সময়ে আমার এওটাকে বেশি পরিমাণ ব্লাড থাকবে না, তাহলে এওটিক রুট প্রেসার কমে যাবে। এওটিক রুট প্রেসার কমে গেলে করোনারি সার্কুলেশন কমে যাবে। করোনারি সার্কুলেশন কমে যাওয়া মানে তাকে সোজা বাংলায় বলা হয় মায়োকার্ডিয়াল ইনফার্কশন অথবা ইসকেমিয়া। তাহলে এই রোগীগুলো কি হবে? ইসকেমিয়া হবে এবং এমআই হয়ে যেতে পারে। তাহলে এখন যদি বলা হয় যে, আপনাকে যদি বলা হয়
মাইট্রাল স্টেনোসিস থেকে এমআই হওয়ার পদ্ধতি বর্ণনা করেন প্রেগন্যান্ট লেডির ক্ষেত্রে। আপনি কি পারবেন নাকি জি গদবাদা ইনশাআল্লাহ বলবেন? পারবো। না নাকি পারবো। বলবেন ইনশাআল্লাহ। হার্টের ব্লাড সাপ্লাই কমে গেছে এটার জন্য হয়েছে? এটা বললে কি অ্যান্সারটা হবে আপনার? হবে না। আপনাকে যদি আপনি অ্যাওর্টিক রোড প্রেশার শব্দটা বলতে পারেন তাইলেই হবে আপনি মেইন বই পড়ছেন, বড় বড় বই পড়ছেন, অনেক কিছু আপনি জানেন। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি পরের অংশে। এখন আউটলাইন দি স্পেসিফিক ম্যানেজমেন্ট ইস্যু হোয়েন শি প্রেজেন্ট এস্টাবলিশ লেবার। সে লেবারে চলে গেছে, কি করবে এখন? এখন লেবারে চলে গেছে সে, এখন কি করবো? হ্যাঁ, decision regarding delivery mode and location should have been made antenatally. হ্যাঁ, এখন হচ্ছে আর্লি কমিউনিকেশন বিটুইন সিনিয়র অ্যানেস্থেসিস্ট, আলাদা কিন্তু বলে দিয়েছে, দেখেন এখানে কিন্তু বলা আছে সিনিয়র অ্যানেস্থেসিস্ট, সিনিয়র অবস্টেট্রিশিয়ান, কার্ডিওলজিস্ট, কার্ডিওথোরাসিক সার্জন, মিডিওপেরেটিভ, এনশিওর ক্রস ম্যাচড ব্লাড অ্যাভেলেবল। কারণ কি? কারণ সে বেশি পরিমাণ ব্লাড লস সে সহ্য করতে পারবে না। কোথায় চলে গেল? কারণ সে বেশি পরিমাণে ব্লাড লস সহ্য করতে পারবে না। এখন যদি ভ্যাজানাল ডেলিভারি হয় তাহলে কি করব? যদি ভ্যাজানাল ডেলিভারি হয় সেক্ষেত্রে কি করব? এয়ারওয়ে এবং রেসপিরেটরি সাবলিমেন্টাল অক্সিজেন দিব। তার যেহেতু অক্সিজেন ডিমান্ড বেশি এবং অক্সিজেনটা আমরা ডিমান্ডটা বাড়াই হচ্ছে কিভাবে? কার্ডিয়াক আউটপুট বাড়াই। সে যেহেতু আউটপুট বাড়াইয়ে পারতেছে না, আমাকে অক্সিজেনের ব্লাডে অক্সিজেন লেভেলটা আমি একটু বাড়তি করে রাখবো। অ্যাভয়েড নাইট্রাস অক্সাইড or hypoxia. Hypoxia তো আমরা করতে দিব না, নাইট্রাস অক্সাইড which could raise pulmonary vascular resistance. তাইলে এই জায়গাটা হচ্ছে আরো দামি জিনিস। এখন হাইপোক্সিয়া হলে কি হয়? পালমোনারি ভ্যাসোকনস্ট্রিকশন, সবাই জানি হাইপোক্সিয়া কি হয়? পালমোনারি ভ্যাসোকনস্ট্রিকশন, হাইপোক্সিক পালমোনারি ভ্যাসোকনস্ট্রিকশন। হাইপোক্সিয়ার রেসপন্সে কি হবে? পালমোনারি ভ্যাসোকনস্ট্রিকশন। এখন নাইট্রাস অক্সাইড কি করে? পালমোনারি ভ্যাসোকনস্ট্রিকশন। এখন আপনি মাইট্রাল স্টেনোসিসের জন্য ব্লাড নিচে যেতে পারতেছেন, নাইট্রাস মাইট্রাল স্টেনোসিসের জন্য ব্লাড নিচে যেতে পারতেছে না। এদিকে আপনি যদি আবার ভ্যাসোকনস্ট্রিকশন করে রাখেন, ব্লাডটা কি উপরেও যেতে পারবে? তখন হার্টটা ফেটে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে? না। বুঝতেছেন সবাই কথাগুলা? এখান থেকে কিন্তু একটু ট্র্যাকচ্যুত হলে কিন্তু আবার আলাদা হয়ে যাবেন আপনি। পালমোনারি আপনার যেহেতু মাইট্রাল স্টেনোসিসের জন্য ব্লাডটা নিচে যেতে পারতেছে না, আমি যদি ওদিকে হার্ট বা লাংসেও যদি পালমোনারি ভ্যাসোকনস্ট্রিকশন করে রাখি, ওই ব্লাডটার কোথাও যাওয়ার জায়গা থাকবে? তাইলে আমার লাগবে পালমোনারি ভ্যাসোডাইলেশন। গেল। এবার কার্ডিওভাস্কুলার কি করব? আমরা ইন্ট্রাআর্টেরিয়াল ব্লাড প্রেশার মনিটর করার চেষ্টা করব, কারণ যেহেতু এখানে হালকা হাইপোটেনশন, অনেক বেশি পরিমাণে হাইপোটেনশন হবে। হ্যাঁ, কারণ ওর এমনি কার্ডিয়াক আউটপুট অনেক কম, এই জন্য ও খুবই মানে ব্যাডলি টলারেটেড থাকবে। অল্প হাইপোটেনশন ওর জন্য আগে 90 থাকলে 80 হলে অনেক বেশি সিভিয়ার হাইপোটেনশনের মতো অবস্থা হবে, কারণ 90ও সে কম্পেনসেট করে কোনো মতে আছে, আর কিছু না। ইসিজি মনিটর করব ব্লাড টেস্ট, এই কার্ডিয়া করা যাবে না কোনোভাবে। আচ্ছা, এখন হচ্ছে cautious intravenous fluid if dehydrated due to poor intake in labor. কারণ এখানে হচ্ছে আমি লেফট এট্রিয়াল ফিলিংটা একটু জাস্ট রাখবো, কিন্তু এখন খুব বেশি পরিমাণে ফ্লুইড কিন্তু দেওয়া যাবে না এখানে। ঠিক আছে, কারণ তার কিন্তু লেফট এট্রিয়াল ফিলিং কিন্তু খুব বেশি না। লেফট এট্রিয়াল টিল্ট, লেফট ল্যাটারাল টিল্ট টু এনশিওর আনঅবস্ট্রাক্টেড, আমরা তো একটু তো করবোই যেহেতু ভেনাস সার্কুলেশনটা ঠিক থাকে। মনিটর ফর ইফেক্টস অফ অটো ট্রান্সফিউশন আফটার ডেলিভারি, এটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু। ডেলিভারির পরে ইউটেরাসটা কি হবে? থলথল হয়ে নরম হয়ে আস্তে আস্তে যখন পিটুন মিটুন দিব তখন কি হবে? ব্লাড গুলো সব কোথায় চলে আসবে? এখন কিন্তু প্রায় 2-3 লিটার ব্লাড কিন্তু ইউটেরাসে ছিল। আফটার ডেলিভারি কি 2-3 লিটার ব্লাড ইউটেরাসে থাকবে? এই ব্লাড কই যাবে? ব্লাড সিস্টেমে চলে আসবে। তাহলে এখন এই সিস্টেমে ব্লাডটা কি এতদিন ছিল না? এই যেহেতু তার হার্টটা কম্প্রোমাইজড, এই অটো ট্রান্সফিউশনের ব্লাডটা তার জন্য কার্ডিয়াক ওভারলোড হবে, শাটডাউন হয়ে যেতে পারে তার। বোঝা যাচ্ছে? একটু আওয়াজ টাওয়াজ দিয়েন, একদম চুপচাপ হ্যাঁ থাকেন। হ্যাঁ 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 বোঝা যাচ্ছে জি ভাই ভাইয়া। শুনেন। কি ক্লাস কি মজা লাগতেছে? ক্লাস খুবই ভালো লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ। নিউরোলজিক্যাল, এখন আমার শেষ কার্ডিয়াক। এবার নিউরোলজিক্যাল যদি আমি আসি, আমি এখানে দেখবো আর্লি এপিডুরাল টু অ্যাভয়েড সিম্প্যাথেটিক্যালি মেডিকেট হার্ট রেট ইন কেস। কারণ আমি যদি এপিডুরালটা আগে না দিয়ে দিই
হ্যাঁ, এখন সে যখন অনেক ব্যথা পাচ্ছে, ব্যথা অলরেডি শুরু হয়ে গেছে, তখন তো এমনি হার্ট রেট বেড়ে যাবে। তো ওর এমনি হার্ট রেট, আমার শরীরে যে হার্ট রেট যদি বেশি বেড়ে যায় এই ক্ষেত্রে আমার তো ডায়াস্টোলিক ফিলিং আরো কমে যাবে। ডায়াস্টোলিক ফিলিং যদি আরো কমে যায় তাহলে আমার তো আলটিমেটলি কি হবে, আমার আউটপুট আরো কমে যাবে স্টেনোস ভালভে। তাহলে এই জন্য এপিডুরালটা কখন দিব চেষ্টা করব একটু আর্লি দেওয়ার জন্য। ঠিক আছে, গেল পরে করলেন। এবার হচ্ছে কেউ কি দুইটা ডিভাইস ইউজ করছেন? আচ্ছা, এবার ফার্মাকোলজি। আপনি সিনটিসিনন টু বি গিভেন এজ এন ইনফিউশন রেদার দেন বোলাস। আমরা যে আপনার এই ড্রাগ গুলা যেগুলো অক্সিটোসিন বা এই ধরনের ড্রাগ গুলা যদি দিই, আমরা দিই কি এক্সিসি বোলাস দিই আর এক্সিসি একটা স্যালাইন ইনফিউশনে দিই। এই রোগীকে কি দিতে হবে? 10 মিনিট। বোলাস দেয়াই যাবে না, বোলাস দেয়াই যাবে না, কারণ বোলাস দিলে সাথে সাথে টেকিকার্ডিয়া এবং ভেজোডাইলেশন হয়। তার জন্য টেকিকার্ডিয়াও মারাত্মক, ভেজোডাইলেশন মারাত্মক। টেকিকার্ডিয়া হলে কি হবে? কার্ডিয়াক ফিলিং টাইম কমে যাবে। ভেজোডাইলেশন হলে কি হবে? ওয়ার্কলোড বেড়ে যাবে, ওই যে অ্যাওর্টিক রোড প্রেসার কমে যাবে, তখন করোনারি সার্কুলেশন আরো কমে যাবে। ক্লিয়ার? তাহলে এর ক্ষেত্রে আমাকে কি দিতে হবে? ইনফিউশনই দিতে হবে আস্তে 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 করে। এবং এই রোগীকে আর্গুমেট্রিনটা কন্ট্রাইন্ডিকেটেড। কারণ কি এই আর্গুমেট্রিন কি করে? পালমোনারি ভ্যাসোকনস্ট্রিকশন। তাইলে এই শব্দগুলো যদি আপনি বলতে না পারেন, আপনাকে পাস না করালে পরে স্যারকে গালি দিয়ে কোনো লাভ আছে? এগুলো কি আমার জানা উচিত না উচিত না? উচিত ভাই। উচিত জানতে হবে। পালমোনারি ভ্যাসোকনস্ট্রিকশন হয়, আগে কি পড়াইছি? হাইপোক্সিয়া হলে পালমোনারি ভ্যাসোকনস্ট্রিকশন হয় এবং নাইট্রাস অক্সাইড দিলে পালমোনারি ভ্যাসোকনস্ট্রিকশন হয়। ওই দুটো আমি অ্যাভয়েড করলাম। এখন আমার বাচ্চা বের হচ্ছে অথবা হয় হয় বাপ, এখন যদি আর্গুমেট্রিন লাগে আমি কি দিব কোনোভাবে? আর্গুমেট্রিন দিব না। কারণ কি? এখন সার্জন আপনার সাথে চিলাচিলি করতেছে, ভাইয়া ইউটেরাসটা থলতলে, আর্গুমেট্রিন একটু দেন। আপনি যদি বলতে পারেন যে এটা দেয়া যাবে না, এবং যদি বলতে পারেন আর্গুমেট্রিন দিলে পালমোনারি ভ্যাসোকনস্ট্রিকশন হবে এবং এটা রোগীর জন্য খুব বেশি ভয়ঙ্কর হবে, এই কথাটা বলতে পারলে স্যালিউট পরের দিন থেকে আপনাকে স্যালিউট দিবে সার্জন। কারণ আপনি এত সুন্দর করে কেউ বলতে পারবেন। জ্ঞান আমাদের যত বাড়বে তত বেশি আমি ওটিটা নিজে পরিচালনা করতে পারবো। জ্ঞান যত কম থাকবে আমি সারাদিনে সার্জনের নিচে থাকবো, এটা যেন খেয়াল থাকে। এখন অবস্ট্রাকটিভটা কি হচ্ছে? কন্টিনিউয়াস ফিটাল মনিটরিং অবশ্যই করব, আর কনসিডারেশন অফ। হ্যাঁ বলেন। একটু কথা ছিল, আর্গুমেন্ট হচ্ছে অক্সিটোসিন তো হচ্ছে বোলাস দেওয়া যাবে না, তাহলে কি ড্রিপে কি দুটাই দিতে হবে না একটা? ড্রিপে শুধু একটাই একটাই দিব। ভাই এখানে একটা একটাই দিবেন। কনফিউশন আছে, আপনি দুইটা দুইটাও দিতে পারেন। একটা না, আমরা ইউনিটে বলি, তাহলে কি আমরা 10 ইউনিট দেব? 10 ইউনিট দিবেন, কিন্তু ইউজুয়াল ডোজ কিন্তু 5 to 7.5। 5 ইউনিট, 5 ইউনিট, হ্যাঁ 5 5 ইউনিট ইউনিট। বোলাস না দিয়ে শুধু 5 ইউনিট হচ্ছে একটা দিয়ে দিব এবং ড্রিপে। এবং আমি আরেকটু কথা বলি, আমরা কিন্তু মানে একটু মিউট J7 করেন, গ্যালাক্সি J7 যেটা। মিউট করেন প্লিজ, মিউট করেন। আমরা একটু মিউট করেন প্লিজ। আমরা অক্সিটোসিন খুব বাজেভাবে ইউজ করি, একটা দুইটা তিনটা যার যে মন চাই। সেটা কি ডাবল স্ট্রেংথ কিনা, 10 আছে কিনা, 5 আছে, অনেক সময় খেয়াল করি না, আমরা দিতেই থাকি অনেক সময়। এটা কিন্তু উচিত না। বইপত্রের ডোজ হচ্ছে 5 to 7.5 মিলিগ্রাম বোলাস, এরপরে 5 to 10 ইউনিট ইনফিউশনে দিবেন। হ্যাঁ, এই ডোজে আমরা দিব। ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা বোলাসটা দিব না, শুধু ইনফিউশন রেটটা দিব। এখন আমরা চলে আসি, আর কনফিউশন করব না। অবস্ট্রাকটিভে হচ্ছে ফিটাল মনিটরিং করবেন এবং কনসিডারেশন অফ ইনস্ট্রুমেন্টাল সেকেন্ড স্টেজ। কারণ বাচ্চার মাথা বের হইছে কিছু, হ্যাঁ, আপনি বলতেছেন যে আপনি চাপ দেন, প্রেসার দেন, প্রেসার দেন, প্রেসার দেন। ওই বেসিরে কি প্রেসার দেওয়ার মতো ক্যাপাসিটি আছে? ম্যাটার্নাল এফোর্টটা আমি যত তাড়াতাড়ি কম আসবো, কারণ ওর করতে হচ্ছে, ও যখন বাচ্চা যখন কুদ দেয়, সোজা বাংলায় কথা, যখন কুদ দেয় তখন সে বালসালভা ম্যানোভারে থাকে। বালসালভা ম্যানোভারে কি হবে? ভ্যানাস রিটার্ন কমে যায়। তো অনেকক্ষণ বেশি সময় ধরে বালসালভা ম্যানোভার যদি সে কুদ দিতে থাকে, তখন ভ্যানাস রিটার্ন কমে গিয়ে তার, আমাদের মূল উদ্দেশ্য কি? মাকে বাঁচানো, মায়ের জন্য একটা কার্ডিয়াক ইভেন্ট না হয়। তাহলে এই জিনিসগুলো আমরা এমন ভাবে করবো যেন মায়ের হার্টটা ভালো থাকে, যেহেতু কম্প্রোমাইজড হার্ট। তাহলে এখানে কি করবো আমরা? কনসিডারেশন অফ ইনস্ট্রুমেন্ট সেকেন্ড স্টেজে আমরা ইনস্ট্রুমেন্টালে তাড়াতাড়ি করব, যাতে ম্যাটার্নাল এফোর্ট দিতে কম হয়। কারণ এখন ম্যাটার্নাল এফোর্ট বেশি দিলে তখন অ্যাসোসিয়েটেড ভালসালভা কি করবে? রেডিউস ভ্যানাস রিটার্ন।
ঠিক আছে? এখন বাচ্চা লেবারে শেষ, এখন সিজার করতে হবে। এখন সিজার করলে কি করবো আমরা? সিজার করলে কি কি ঘটনা ঘটবে আমরা সেটা একটু পড়ি। এয়ারওয়ে রেসপিরেশন, সাবটেরমিনাল অক্সিজেন এগুলো দিবেন, নাইট্রাস অক্সাইড হাইপক্সি এগুলো দিবেন। এগুলো কেন দিবেন না? কারণ হচ্ছে পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়ায় এই কারণে। এখন কার্ডিওভাস্কুলার এটা ঠিক আছে, নিউরোলজিক্যাল ঠিক আছে, ফার্মাকোলজিতে একটু আমরা আসি। বাকিগুলো তো মোটামুটি এগুলো ঠিক আছে। ফার্মাকোলজি হচ্ছে জেনারেল অ্যানেস্থেসিয়া যদি নেসেসারি হয়, এনশিওর ওপিওয়েড এট ইন্ডাকশন। আমি অবশ্যই ওপিওয়েড দিতে হবে, কারণ কি? যাতে প্রেসার রেসপন্সটা অপটার্ন করা যায়। কারণ প্রেসার রেসপন্সে কি হবে? হাইপারটেনশন হবে, টেকিকার্ডিয়া হবে। হাইপারটেনশন হবে, টেকিকার্ডিয়া কি এই রোগীটা কোপ করতে পারবে? পারবে না। তাহলে এনশিওর ওপিওয়েড এট ইন্ডাকশন টু। এখানে আবার বলবেন না বাচ্চার কি হবে, বাচ্চার কি হবে, কারণ এখানে কিন্তু মাটাকে আমাকে আগে বাঁচাতে হবে। হ্যাঁ, আমার মাটাকে আগে বাঁচাতে হবে। মাটা কিন্তু মডারেট অথবা সিভিয়ার মাইট্রাল স্টেনোসিসের পেশেন্ট। ওকে, তাহলে ensure opioid induction to obtain the pressure response and at a dose that obviates the need of high dose induction agent. হ্যাঁ, dose that obviates the need of high dose vasodilatory অথবা induction to cardiac induction যেন আবার না হয়ে যায়, এটা খেয়াল রাখতে হবে। পেডিট্রিশিয়ান একজন থাকবে। phenylephrine infusion to maintain systemic vascular resistance. phenylephrine কি করে? systemic vascular resistance বাড়ায় রাখে। তো আমরা যদি একটা ফিনাইলেফ্রিন ইনফিউশনটা মেইনটেইন করতে পারি, তাহলে সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স একটু কমলো না, এবং উইদাউট ইনডিউসিং টেকিকার্ডিয়া। কারণ আমি যদি এই জায়গায় এফিড্রিন বা অন্যান্য কিছু ড্রাগ দিই, তাহলে কি হবে? সেও সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়ায়, কিন্তু উইথ টেকিকার্ডিয়া। আমার কিন্তু দরকার হচ্ছে সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্সটা একটু বাড়াবে, কিন্তু টেকিকার্ডিয়া করবে না। এমন ড্রাগ কি? ফিনাইলেফ্রিন। এই রোগীকে আমরা অ্যাট্রোপিন দিব? না। না না, অ্যাট্রোপিন দিব না। আচ্ছা, আমরা এই ক্ষেত্রে শর্ট অ্যাক্টিং বিটা ব্লকার ইসোমোলল, আপনারা একটু মিউট হন প্লিজ, কি যেন একটা ইকো হয়। আমরা এখানে শর্ট অ্যাক্টিং বিটা ব্লকার দিব ইসোমোলল যদি প্রয়োজন হয়। হ্যাঁ, আর সিন্টোসিনন কিভাবে দিব? অ্যাজ এন ইনফিউশন টু অ্যাভয়েড টেকিকার্ডিয়া এবং ভাসোডাইলেশন। আরেকটা মজার জিনিস আমরা চলে আসতেছি, সেটা হলো এখন অবস্টেট্রিক কি করব। মানে অবস্টেট্রিক কিছু আছে না, আমি একদম সিনিয়র অবস্টেট্রিশিয়ান আনছি না একজন, তার কাজ কি? আর্লি কনসিডারেশন অফ বিলাইন সুচার। বিলাইন সুচার কি আপনারা শুনছেন নাম? দেখছি ভাইয়া। ওই যে ইউটেরাসটা এটা এই পাশ থেকে ওই পাশে বেঁধে দেয়, সামনে এসে ইউটেরাসের আন্ডার দিয়ে গিয়ে মানে আবার পুরোটা এক্স্যাক্টলি পুরোটা এক প্রকার একটা দলামোচা করে বেঁধে দেয়, সোজা বাংলায় কথা, ঠিক কি না? ঠিক আছে, জি। তাহলে আমার হ্যাঁ। ক্ষেত্রে এখানে আমাদের বিলাইন সুচারটা আর্লি কনসিডারেশন করতে হবে। তাহলে আপনি এখন কিন্তু গার্ডিয়ান গাইনোকোলজিস্টের সাথে কথা বলতে পারবেন যে আপা আপনি একটু তাড়াতাড়ি করে এটা ইয়ে করে ফেলেন, কারণ এটা থলতলে হয়েছে, এটা অমুক হয়েছে টমুক হয়েছে। কারণ আপনি ওদিকে আপনি পিটন দিচ্ছেন, কিন্তু আপনি ড্রিপে আপনি কিন্তু বোলাস দেন নাই। হ্যাঁ, তাহলে ওইখানে একটু থলতলে থাকতেই পারে, বা আপনার পুয়ার কন্ট্রাকশন হইতে পারে। তাহলে আপনাকে এখানে আর্লি কনসিডারেশন অফ বিলাইন সুচার এবং ইন্ট্রাইউটেরাইন ব্যালন আপনি দিতে পারেন, অথবা হিস্টেরেক্টমি হ্যাঁ করতে পারেন যদি ইফ এক্সেসিভ ব্লাড লস, কারণ এটা ব্লাড লসটা সে পোরলি টলারেট করবে। এবং আমার ফার্মাকোলজিক্যাল অপশনও খুব বেশি লিমিটেড, কারণ আমি আর্গুমেন্ট্রিন দিতে পারতেছি না। তা আপনি এই ক্ষেত্রে তাইলে তো আমাকে আলাদা করে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হবে, কারণ আমি তাকে আর্গুমেন্ট্রিন দিতে পারতেছি না তার এই ইউটেরাসের কন্ট্রাকশন বাড়ানোর জন্য, ঠিক না? তাকে আমি প্রোস্টাগ্ল্যান্ডিন দিতে পারতেছি না, কারণ এটা আবার ব্রঙ্কোস্পাজম করবে এবং পালমোনারি এডিমা প্রেসিপিটেট করতে পারে। তাহলে আমার যেহেতু ফার্মাকোলজিক্যাল অপশনস আর লিমিটেড এবং সে ব্লাড লসটা পুরলি টলারেটেড, এই ক্ষেত্রে আমাকে আর্লি কিছু কনসিডারেশন করতে হবে, সেটা হচ্ছে বিলাইন সুচার, ইন্ট্রাইউটেরাইন ব্যালন এবং লাগলে হিস্টেরেক্টমি। আমরা কি এখন মাইস্ট্রাল স্টেনোসিসের একটা পেশেন্টের লং কেসকে আমরা পারবো? কি মনে হয় আপনাদের? আমার পড়া কিন্তু আমি অফ করে দিলাম। ইনশাআল্লাহ। আপনারা ভাইয়া। কনফিডেন্স কেমন হলো বলেন এবার আপনাদের কথা। আমার একটা কোশ্চেন ভাইয়া। বলেন। আমরা তো আসলে ইউজুয়ালি মাইট্রাল স্টেনোসিস কেসগুলা ইউজুয়ালি হচ্ছে জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে করারই নিয়ম, কিন্তু ইন প্র্যাকটিসের ক্ষেত্রে আমি অনেক দেখেছি লডোজ স্পাইনাল দিয়ে করা হয়। এটার আসলে আমি জিনিসটা ক্লিয়ার হতে চাচ্ছি, আপনারা কিভাবে করেন? এটা হচ্ছে মাইট্রাল স্টেনোসিসের ক্ষেত্রে তার ইকো ফাইন্ডিংসটা আমার সবচেয়ে জরুরি। তার ভালভ Yes. এরিয়াটা কেমন,
বাল্ব এরিয়াটা যদি সিভিয়ার স্টেনোস থাকে, সিভিয়ার স্টেনোস একটা রোগীকে আপনি যে কোনো লেভেলেরই যদি আপনি ব্লক দেন, রিজনাল ব্লক দেন, ওর সাথে সাথে ডাইলেশনে ওইখান থেকে আর ফিরাতে পারবেন না। ফেরানো যাবে না। যদি তার মাইল্ড টু মডারেট স্টেনোস থাকে তখন জি। আপনি লো ডোজ দিয়ে করলেও করতে পারেন, এটা হচ্ছে ইনফরমালি, কিন্তু চয়েস অফ অ্যানেস্থেসিয়া অলওয়েজ জেনারেল জেনারেল অ্যানেস্থেসিয়া। কিন্তু ইন প্র্যাকটিক্যাল কিন্তু লো ডোজ স্পাইনাল দিয়ে হ্যাঁ, অহরহ ওই যে হচ্ছে। বললাম বড় হচ্ছে, কিন্তু ওই যে বললাম ওইটা আপনাকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এবং আচ্ছা। ওই যে যদি আপনার ফিনাইলফ্রিন ইনফিউশন দিতে পারেন, কারণ এখানে জি। আপনার ড্রাগ কিন্তু ভেরি লিমিটেড। আচ্ছা, আবার আরেকটা বিষয় আছে, আরেকটা বিষয় হচ্ছে রোগীর ভালভ এরিয়া আমি দেখতে পাচ্ছি 1.5 সেন্টিমিটার, কিন্তু জি। রোগীর কোনো সিমটম নাই, ভালভ এরিয়া 1 সিমটম থেকে নাই। 2, কিন্তু রোগী খুব সুন্দর হাঁটাচলা করতে পারতেছে, এরকমও কিন্তু আমরা রোগী দেখছি। একটু মানে শরীরটা পাতলা পুতলা, ওয়েট হুম। নাই, এরকম অনেকটা হুম। দেখছি যে তার মানে খুব সিমটম নাই। এখানে একটু আপনারা কে যেন করলে অনেক আওয়াজ হয়। গ্যালাক্সি J7 যিনি ইউজ করতেছেন, গ্যালাক্সি J7। ঠিক আছে, তো এখন আমরা যদি এই ক্ষেত্রে যদি আমরা এটা করি যে যদি আমরা ভালভ এরিয়া দেখে রোগীর সিমটম আছে কিনা দেখে, কারণ আমার রোগীর যদি আপনার এক্সারসাইজ টলারেন্স থাকে, জি। রোগী বেড পর্যন্ত হেঁটে আসতে পারতেছে না, হ্যাঁ, রোগীর অপারেশন থিয়েটার সুটে পর্যন্ত আসতে পারতেছে না, এই রোগীকে ব্লক দেওয়াটা এটা গর্হিত কাজ হবে। হ্যাঁ, রোগী জি, জি। যদি আপনার সুন্দর মতো হেঁটে আসতে পারে, কোনো এরকম ইফোর্ট টলারেন্স ইনটলারেন্স না থাকে, তাহলে আপনি একটা অ্যাটেম্প নিতে পারেন। তবে এটা অফ দ্য রেকর্ড, কারণ বইপত্রে কিন্তু আপনি সবসময় বলবেন জেনারেল অ্যানেস্থেসিয়া। এই জি। টাইপের মাইক্রোস্টেনোসিস থাকে। ভাইয়া আমাদের যে ল্যারিঙ্গোস্কোপি ইনডিউসড ট্র্যাকিকার্ডিয়াটা প্রিভেন্ট করার জন্য কি কিছু করতে পারি আমরা? অবশ্যই অবশ্যই করতে হবে। আমি অপিওয়েড দিব, লো ডোজ, আপনি শর্ট অ্যাক্টিং বিটা ব্লকার দিব, ইসোমোলর শর্ট অ্যাক্টিং বিটা ব্লকার দিব, হ্যাঁ, আর হচ্ছে অপিওয়েড দিব। কারণ বিফোর এক্ষেত্রে ইন্ডাকশন। বিফোর ইন্ডাকশন, এবং আমাদের এখানে বলা হচ্ছে যে যেহেতু আমার মাটা কি ইম্পর্টেন্ট, কারণ আমি বাচ্চাটার পর আমি রেসপিরেটরি ডিপ্রেশন হচ্ছে কিনা ওইটা হচ্ছে, এগুলো চিন্তা করতে করতে কিন্তু আমি মাটা হারাইলে কিন্তু লাভ হচ্ছে না। মাটাকে বলা হচ্ছে একেবারে কার্ডিয়াক ইন্ডাকশন দিতে হবে, কার্ডিয়াক ইন্ডাকশন, একেবারে হার্টকে ঠান্ডা করে ফেলতে হবে। লো ডোজ ইসোমোলল ভাই আমরা কতটুকু ইউজ করি, মানে আমরা ডোজটা? তো এখন ইউজ তো করি না, ডোজটা আমার ঠিক এক্স্যাক্টলি এখন মনে নেই, 0.5 হতে পারে, আপনি দেখে নিন আর বইপত্রে আছে। ফিনাইলফ্রিনের যে ইনফিউশনটা ওটার রেটিংটা কেমন হবে? রেটিংটা আমি আগামী দিন বলবো, আমার এখন এক্স্যাক্টলি মুখস্থ নাই। এগুলো তো আসলে ফিনাইলফ্রিন তো আমরা মানে আলটিমেটলি ওইভাবে সবসময় পাইও না, বইয়ের জন্য পড়া, স্যারদের বলার জন্য বলা আর কি। আমরা তো ওটিতে আপনি এফিড্রিন, ওটিতে কি আপনি এফিড্রিন ছাড়া কিছু আছে বলেন তো? কিন্তু আমাদের জেনে রাখা দরকার, এই জিনিসগুলো দরকার। যারা হায়ার সেন্টারে কাজ করেন, ভালো ভালো সেন্টারে যারা কাজ করেন, যারা আপনার ফিটো ম্যাটার্নাল মেডিসিনে কাজ করে, এরকম হাই কেয়ারে কাজ করে, তাদের ক্ষেত্রে জিনিসগুলো আছে। আমি ডোজটা অবশ্যই বলে দিব, নো প্রবলেম। আর কোনো প্রশ্ন আছে আপনাদের? আমি যদি হাতের কাছে যদি আর্গুমেন্টের জন্য চাপাচাপি করি, সেক্ষেত্রে কি আমি ইউজ করতে পারবো কিনা? কার্বিটোসিন কি ইউজ করা যাবে কিনা? কার্বিটোসিনটা ইউজ করা যেতে পারে, কিন্তু আর্গুমেন্ট্রিন ইউজ করা যাবে না। আবার একটা বিষয় আছে, কার্বিটোসিন তো আবার ভেরি নিউ ড্রাগ, হ্যাঁ, ভেরি নিউ ড্রাগ, এটার স্টাডি এখনো কিন্তু খুব বেশি ইয়ে না, এবং আমাদের এটা মনে রাখতে হবে, আমরা কিন্তু অনেকটা কিন্তু মানে সব ফার্মাসিউটিক্যাল কোম্পানি দিয়ে কিন্তু আমরা অনেক ড্রাগ চয়েস করে ফেলি, এটা নিয়ে কিন্তু খুব বেশি কিন্তু ভালো ইয়ে নাই, কারণ আমি দেখেছি যে পেরিফেরিতে একেবারে। আচ্ছা, কোথায় আওয়াজ হচ্ছে রিপোর্ট বেশি? হয়েছে এটা নিয়ে, একেআই কোথায় যেন এত আওয়াজ হয়? ফ্যানের আওয়াজ না কিসের জন্য খুব আওয়াজ হচ্ছে? আচ্ছা, তো এটা নিয়ে অনেক রিপোর্ট হয়, এবং এটা নিয়ে একদম একদম আপনি ম্যাজিক ড্রাগ বলার কোনো সুযোগ নেই। আমরা একসাথে কি অনেক ড্রাগ একসাথে দিয়ে দিই, কোনো ব্লিডিং ছাড়াও পেরিফেরিতে 2-4 অ্যাম্পুল ট্রেক্সিল মানে ইন্ট্রাইউটেরাইন দিচ্ছে, এগুলো আমরা দেখি মাঝে মাঝে। তো এখন এগুলার কোনো এরকম বেসিক আসলে কিন্তু ভিত্তি নাই, এগুলো আমরা দিচ্ছে কাজ হচ্ছে, মানে ওনারা আসলে সবাই ভয় থাকে কি, মানে অপারেশন করে তো সবাই চলে যায় অনেক সময়, সেটা দেখা যায় কি অনেক টেনশনে থাকে, এই জন্য সব যত প্রকার অপশনটি আছে সব একসাথে দিয়ে তারপর বাসায় যায়। বলেন, আর কারো কোনো প্রশ্ন?
মাইটাল স্টেনোসিস এবং প্রেগন্যান্সি নিয়ে আপনারা লং কেসে যে যেরকম ট্রিকি কোয়েশ্চেন আছে আপনি এখন অ্যান্সার দিতে পারবেন, আমি বিশ্বাস করি। যেটা ডক্টর এমদাদের কথা শুনতে পাচ্ছি না, মিউট অথবা আনমিউট কিছু একটা করতে হবে। হ্যাঁ, বলেন। ওনার মনে হয় হেডফোনটা কাজ করছে না। এমদাদ ভাই, আপনার হ্যাঁ। হেডফোনটা কাজ করছে না। তাহলে হেডফোনটা একেবারে নিয়েই ফেলুক, তাহলে কথা বলো। নিয়ে ফেলেন, শোনা যাচ্ছে না এমদাদ ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না। আমরা কি সবাই আজকের ক্লাসটা বুঝছি তো সব? এটা কিন্তু আজকে বোনাস ক্লাস ছিল, আমি কিন্তু আজকের ক্লাসটা বেসিক্যালি প্রিপারেশন নিতে পারিনি দেখে ওইটা পড়াই নাই। জি ভাই, বুঝতে পারছি। অ্যানাটমি ক্লাস তো আর না পড়ে পড়ানো যাবে না। আমি যে আপনারা জানেন আমি খুব সম্প্রতি পদোন্নতি পেয়ে ইউএচপি হিসেবে জয়েন করছি বান্দরবনে। হ্যাঁ, তো আপনাদের দাওয়াত থাকবে, বান্দরবনে কেউ ঘুরতে আসবে। আলহামদুলিল্লাহ। ভাই এত দূরে আলহামদুলিল্লাহ। চলে গেলেন বান্দরবন? না, আমি বেসিক্যালি গ্রেডটা নেওয়ার জন্য চাচ্ছিলাম। আসলে আমাদের তো গ্রেডটা নেওয়া দরকার। ওভারনাইট পাঠাই জন্য দিতে। হ্যাঁ, তো সিক্স গ্রেডটা নেওয়ার জন্য আমি নিজে আসলে আমার বাড়ি কক্সবাজার শহরে, তো আমি আমার এখান থেকে কাছে ইউচিপিও ফাঁকা পাইনি, এই জন্য লামাই ছিল, ওটা নিলাম। দিয়েছে বোধহয় এরকম। হ্যাঁ হ্যাঁ, আমার কেউ ডিভিশন দিয়ে ভালো শুনছি না, মানে কোথায় যেন অনেক নয়েজ হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, বলছিলাম আমাদের একজন কোশ্চেন ও ডিভিশনে আপনারা কি শুনতে পাইছেন বাকিরা ওনার কথাটা? না শুনতে পাইনি ক্লিয়ার। কারণ শুনতে পাচ্ছি না কিন্তু ভালো করে। কোনো প্রশ্ন? হেডফোন বাদ দিয়ে মোবাইল থেকেও কথা বলতে পারেন, মানে অথবা ল্যাপটপ থেকেও সরাসরি কথা বলা যায়, এটা আরো ক্লিয়ার হবে। এখন আমি হেডফোন বাদ দিয়ে কথা বলছি। হ্যাঁ, এখন বলেন। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমার মনে হয় নিজ ডিভিশনে দিচ্ছে এই সিক্স গ্রেড যারা প্রমোশন পেয়েছে। হ্যাঁ, নিজ ডিভিশন, এবং যে যেখানে চাচ্ছে ওইটা নিজ- খালি থাকবে ওখানেই দিচ্ছে। যে যেটা আচ্ছা, চাচ্ছে ডক্টর- ওইটার খালি, যত খালি থাকা সাপেক্ষে ওইখানেই দিচ্ছে। আবার নিজ ডিস্ট্রিক্টে দিচ্ছে না। নিজ ডিস্ট্রিক্টে দিচ্ছে না, নিজ ডিস্ট্রিক্ট। নিজ আর ডিস্ট্রিক্টে দিচ্ছে না, এটা আগে এরকম ছিল না। সিক্স গ্রেডের পোস্ট তো আসলে খুব বেশি নাই এখন। সিক্স গ্রেডের পোস্টে টোটাল আছে খুবই কম, মানে এখন খালি আছে 60টা, 60। প্রমোশন দিচ্ছে 213 জন। তো সেই হিসেবে সবাইকে তো প্রমোশন মানে প্রদান করতেও পারবে। এটা মানে পরে মানে ভাইয়া এটাই দিবে, ওই যে ম্যাথসে যেখানে লেকচার পোস্টগুলো সিক্স গ্রেডের একটাও ফাঁকা নেই, ম্যাথস এর একটাও ফাঁকা ফাঁকা নেই, একটাও ফাঁকা নেই। এটা নিয়ে আমি বিগত 5 মাস ধরে সব জায়গায় খবর নিচ্ছি, কোনো জায়গায় সিক্স গ্রেডের পোস্ট ফাঁকা নাই। ওই টোটাল 60টা 60 পোস্ট ফাঁকা আছে, আর কিছু পোস্ট ফাঁকা আছে কিন্তু ভারপ্রাপ্ত দিয়ে মানে নবম গ্রেডের অফিসারকে সবেতনে ওইখানে পদায়ন করা হয়ে গেছে। এই কারণে এইচআরএম এ ব্যাকএন্ড শো করছে না, এইচআরএম এ ব্যাকএন্ড শো করছে না। কাগজ দেখে তবে হয় আবার আমার তো হ্যাঁ না, এইচআরএম এ ব্যাকএন্ড শো না করলে ওইটা তো আপনাকে কাউকে পদায়ন করা যাচ্ছে না, এটা একটা সমস্যা হচ্ছে। ভারপ্রাপ্ত দিয়ে খুব সমস্যা হচ্ছে। এবং ভারপ্রাপ্ত দিয়ে ওইটা তো এই আজকে যে প্রশ্নটা পড়ালেন সেটার রিটেনের কোশ্চেন প্লাস লং কেস দুইটাই লাগবে, তাই তো? দুইটাই লাগবে, এবং এটা মারাত্মক ইম্পর্টেন্ট। আমার লং কেস তো মাস্ট একটা থাকবেই থাকবে মাইটাল স্টেনোসিস। হ্যাঁ, চার ভাগের পরে আমি বিশ্বাস করি আজকের ক্লাসের পরে লং কেসে যত ক্রিটিক্যালি কোয়েশ্চেন থাকুক এক্সামিনেশন ছাড়া আপনি সকল কোয়েশ্চেনের অ্যান্সার মোটামুটি দিতে পারবেন, কারণ ইউ নো দি বেসিক ফিজিওলজিক্যাল ইভেন্টস ইন প্রেগন্যান্সি উইথ মাইটাল স্টেনোসিস। চমৎকার করে বলতে পারবেন, এই কনফিডেন্স যদি থাকে। কোন বইতে ভালো আছে? হ্যাঁ, এটা কোন বইতে ভালো আছে? আমরা কোন বই থেকে পড়তে পারবো? এটা বেসিক্যালি যে কোনো একটা টেক্সট বই পড়েন। এখন আমি পড়াইছি হচ্ছে ইয়ে থেকে, এফআরসি এর যে বই, এফআরসি এর যেটা একটা এলিজাবেথ একটা বই আছে। ভাই আমাদের কি এগুলা পিডিএফ দেওয়া হবে? আচ্ছা, দিয়ে দিব, আমি দিয়ে দিব, অসুবিধা নেই। আমি গ্রুপে দিয়ে দিব, এখান থেকে আপনারা ডাউনলোড জি করুন। জি, গ্রুপে দিয়ে দিলে ভাই ভালো হতো। হ্যাঁ, তবে প্রতিদিনের লেকচারটাই। জি, আপনারা এই যে ইয়ে আছে আমাদের স্মিথ ছোট আমার ইয়ে আছে ডক্টর কে, এখন কে কথা বলছেন? ডক্টর আমি ডক্টর নিগার সুলতানা, নিগার মৌসুমী। ডক্টর, হ্যাঁ, নিগার মৌসুমী, আপনি একটা আজকে একটা জি। টেলিগ্রাম গ্রুপ করেন, আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি এটা দিয়ে দিব। টেলিগ্রাম আচ্ছা, গ্রুপে আচ্ছা। ফাইলগুলো পাঠাইতে একটু সুবিধা হয়। আপনি ডিএ 2021 দিয়ে জোন লিখে একটা গ্রুপ জি। করেন, ওখানে আমাকেও অ্যাড করেন, সবাই জি। আমরা গ্রুপ করে আমরা একটা ফেসবুকে দরকার একটা মেসেজ দিয়ে নাম্বার দিয়ে সবাইকে অ্যাড করে ফেলি। ওই গ্রুপে আমরা ওই ফাইলগুলো দিতে পারবো, কারণ বড় বড় ফাইলগুলো টেলিগ্রামে খুব সহজে দেওয়া যায়।
আর একটা হচ্ছে ভাইয়া ওই যে যেটা ফেসবুকে যে আমরা লেকচার গুলো পোস্ট করতেছেন এগুলো কিন্তু বেশি দিন থাকবে না, কারণ বড় ফাইল গুলো ফেসবুক বেশি দিন রাখবে না, অটো রিমুভ হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে এই লেকচার আমি গুলো চাইলে সেটা টেলিগ্রামে পরে দিতে শুনতে পারি, পারি। হ্যাঁ, টেলিগ্রামে দেওয়া যায়, টেলিগ্রাম। আমার এখন একটা টেলিগ্রামে বিষয় থাকলে ভালো। আশরাফ, এখানে একটা প্রবলেম কি, আমাদের তো মানে আমরা তো আসলে বেসিক্যালি প্রবলেম যেটা আর কি, মানে ইথিক্যাল ইস্যু যেটা, আমাদের অনেকে ভর্তি না হয়ে অনেকে কিছু ক্লাস করে, তো এটা নিয়ে জেনেসিসে কর্তৃপক্ষ খুব মর্মাহত আর কি। আমরা এই লেভেলেও আসলে এখন এখানে আপনারা দেখেন আশরাফ, এখানে যতজন আমরা 19 জন 20 জন চিকিৎসক আছে, আমরা সবাই 15,000 টাকা বা আরো অনেক টাকা করে দিছি, কিন্তু 2 জন মেন্টর যারা অনেক কাজ করে, এই কাজগুলোতে সারাদিন মিলে 6 মাস করে পরিশ্রম করে কত টাকা ইনকাম হবে বলুন তো? এটা জাস্ট হচ্ছে শুধুমাত্র হেল্পার। আমি কিন্তু প্রথম দিন বলছিলাম যে এত পড়াশোনা, এত কিছু নোট করে, এত কিছু বুঝিয়ে যদি আমি অন্তত 2টা 3টা জেনারেশনকে একটু হেল্প করতে না পারি, তাহলে আমার এই পড়ার কোনো মূল্যই নেই। শুধু এই সেন্স থেকে কাজগুলো করা। এরপরও দেখা গেছে কি যে কিছু ভাইয়া আপুরা অনেক সময় ভর্তি না হয়ে ক্লাসগুলো করে বা ক্লাসগুলো দেখে, তো এই ইস্যুর কারণেই এই জেনেসিস কর্তৃপক্ষ দুঃখজনক। ইয়েতে দেয় না আর কি। এটা আগে ভাই ব্যাচ আমাদের মিটফুডে আমাদের যে ব্যাচটা আছে আমরা পুরো সবাই ভর্তি এখানে। না, সেটা আমি জানি, আমরা এবার সবাই আছে, কিন্তু ওই যে আগে এরকম 2 একবার হয়েছে, তো এই জন্য এরপর থেকে ওনারা র ফাইলটা দেন না। আগে আমরা ফাইলগুলো একদম পুরো, হ্যাঁ না এবার আমরা আশা করছি, এই কাজটা পাবো না আশা করি। হ্যাঁ এটাই মানে আমরা পরে এটা নিয়ে খুব আমি তো না আসলে জেনেসিসের মালিক কর্তৃপক্ষ কেউ না, আমি তো জাস্ট মেন্টর। মিনিমাম এডুকেশন একটা মেইনটেইন করব। হ্যাঁ, তো আমি আগে অনেক সময় দেখা যাচ্ছে কি ক্লাসটা রেকর্ড করে আমি টেলিগ্রামে অরিজিনাল ফাইলটা দিয়ে দিতাম, ওইটা 1 গিগা 1.5 গিগা থাকতো ফাইলটা। হ্যাঁ, তো এবং ওই ফাইলটা দেখলে অনেক বেশি ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার, এবং সবগুলো আরো সুন্দর করে বড় করে দেখা যেত আর কি। তো যাই হোক, যদি আমি আজকে দেখি খুলবো একটা টেলিগ্রামে গ্রুপ ভাইয়া, দেখি। তাহলে বেস্ট অফ লাক। আমরা আজকে ও কিন্তু মাইকেল ভার্গের এরিয়াটা যেটা বলছিলেন এটা যদি আবার একটু বলতেন যে সাইজটা কত 1 to 1.5 একটা হচ্ছে আমি বলি স্মিথে একটা চার্ট আছে, স্মিথের চার্টটা ভুল আছে। হ্যাঁ, এটা আমি বলি স্মিথের চার্টটা ভুল আছে। সিভিয়ার লেস দেন 1, লেস দেন 1 থেকে 1.5, 1.5 থেকে 2.5, 2.5 এর বেশি। 2.5 এর বেশি হলে অসুবিধা নেই, মানে 2.5 থেকে 4 পর্যন্ত নরমাল। 4.5 ইউনিট হচ্ছে সেন্টিমিটার স্কয়ার। আরেকটা জিনিস সাথে যোগ করতে হবে, আপনি যেহেতু ভিতরে ঢুকছেনই, আমি আরেকটা ইনফরমেশন বলি, সেটা হচ্ছে ট্রান্স এওটিক প্রেসার ডিফারেন্স, মানে বাল্বের উপর আর নিচে প্রেসার ডিফারেন্স। ওই প্রেসার ডিফারেন্সটা যদি 40 বেশি হয় তাহলে হচ্ছে সিভিয়ার। হ্যাঁ, যদি 15 কম হয় নরমাল। 15 থেকে 20 অথবা 25, আর 25 থেকে 40, এই তিনটা মাইল্ড, মডারেট, সিভিয়ার। 40 বেশি হচ্ছে সিভিয়ার, আর 15 কম হচ্ছে নরমাল। আর ওই দুইটাকে 2 ভাগ করতে হবে। ওই 2 ভাগটা আমার ঠিক এক্সাক্ট মনে নেই, 15 থেকে 25 না 30 এটা আমার মনে নেই, ওইটা আমি পরে বলবো। কিন্তু 15 কম হচ্ছে নরমাল। এটা যেটা বললাম সেটা হচ্ছে ট্রান্স এওটিক প্রেসার ডিফারেন্স, মানে এই যে বাল্বটা স্টেনোস, সেটা দুই পাশে, কারণ উপরে নিচে অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল না, দুই পাশে প্রেসার ডিফারেন্সটা। যদি ভাল্ব অনেক বেশি স্টেনোস হয় তাহলে প্রেসার ডিফারেন্স অনেক বেশি থাকবে না, আর যদি স্টেনোস কম হয় তাহলে প্রেসার ডিফারেন্স কম থাকবে। ঠিক আছে, বেস্ট অফ লাক। আমরা আগামী দিন ক্লাস করবো, আর আজকে যে শিডিউল ক্লাস ছিল সেই ক্লাসটা আমরা যে কোনো একদিন আলোচনা করি, কিন্তু শিডিউল ক্লাস সামনে যেভাবে আছে ওইভাবেই নিব, কিন্তু আজকে যেটা ক্লাস ওটা আমরা অন্য কোনো একদিন নিব আজকে। থ্যাংক ইউ সো মাচ আমাদের একটু হেল্প করার জন্য। আর আপনারা, আমি ক্লাসটা শনিবারে নিব আর কি ইনশাআল্লাহ। হ্যাঁ, শনিবারে ইউজুয়ালি 8টার দিকে নিব আর কি, 7:30 একটু টু আর্লি হয়ে যায়। 8টা শুক্রবারে নিবেন না ভাইয়া? হ্যাঁ, শুক্রবারে হয়েছে কি বেসিক্যালি, মানে শুক্রবারে আমাদের এফসিপিএস এর এবং এমডির ক্লাস থাকে 2টা। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের ক্লাস শনি আর মঙ্গলবারে নিবেন। শনি আর মঙ্গলবার, কারণ এফসিপিএস এর ক্লাস ওই দিন 2টা ক্লাস আসলে এরকম পোস্ট গ্রাজুয়েশনের ক্লাস ভেরি ডিফিকাল্ট, এবং ক্লাস তো টপিকসগুলো আলাদা। এই মঙ্গলবারে ক্লাস হবে না, আজকে তো শনিবার। হবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। আমি আসসালামু আলাইকুম। শিডিউলটা যাতে নষ্ট না হয় এটার জি জন্য হ্যাঁ। আমি অনেক টায়ার্ড আজকে, তারপরে ক্লাসটা নিয়েছি, অনেক ভীষণ টায়ার্ড। থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ সামনে দেখা থ্যাংক ইউ আচ্ছা ভাই, এন্ড কংগ্রাচুলেশন টু নিউ এইচএপিও স্যার বান্দরবান। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। এই এমদাদ ভাই কথা বলেন। সাথে বলবো